ভাইয়া তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে এর গঠন অধ্যায়ে কোষীয় অঙ্গাণুগুলা নিয়ে কথা আছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু পরীক্ষা আসার মতো একটা টপিক, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা সবাই জানো হচ্ছে তোমরা মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে, মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়ার একটা প্রধান কাজ হচ্ছে শক্তি তথা কি উৎপাদন করা, এটিপি উৎপাদন। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, যার কারণে মাইটোকন্ড্রিয়ার আসলে এতই গুরুত্ব। মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি বা এটিপি উৎপাদন করে, এটা পর্যবেক্ষণ করেছে। যদি আমরা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক নিয়ে কথা বলি, প্রথম যার নাম আছে উনি হচ্ছেন কলিকার। ঠিক আছে, উনি হচ্ছেন কে? কলিকার। তো কলিকার পতঙ্গের পেশিকোষে, পতঙ্গের পেশিকোষে, কিসে? পতঙ্গের পেশিকোষে, পতঙ্গের পেশিকোষে তোমার কি আবিষ্কার করেন? সর্বপ্রথম তোমার মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষণ করেন। এই জন্য ওনাকে, কলিকারকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক বলা হয়ে থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার নামকরণ নিয়ে যদি আমরা কথা বলি, মাইটোকন্ড্রিয়ার নামকরণ, বিভিন্ন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে বিভিন্ন নামে ডেকেছে। তন্মধ্যে দেখো যে নামটা আমরা বর্তমানে বলি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই নামটা বিজ্ঞানী কার্ল ভ্যান্ডা এই মাইটোকন্ড্রিয়া নামটা প্রদান করেছেন। তাহলে মাইটোকন্ড্রিয়া এই নামটা প্রদান করেছে কে? কার্ল ভ্যান্ডা। ঠিক আছে, এরপর দেখো মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম হচ্ছে তোমার অল্টম্যান প্রদান করেছে। অল্টম্যান উনি মাইটোকন্ড্রিয়াকে বলেছেন হচ্ছে পর্যবেক্ষণ করেছেন এবং মাইটোকন্ড্রিয়াকে নাম দিয়েছেন বায়োপ্লাস্ট হিসেবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার একটা নাম দিয়েছে কি? বায়োপ্লাস্ট। ওকে, এরপর আরেকটা নাম আমরা মনে রাখবো, সেটা হচ্ছে নামকরণ করেছে হচ্ছে ফ্লেমিং। ঠিক আছে, ডব্লিউ ফ্লেমিং, উনি মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছে। উনি মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করেছে, ওনার কাছে মাইটোকন্ড্রিয়া সূত্রকার মনে হয়েছে, সেজন্য উনি নাম দিয়েছেন ফিলা। ঠিক আছে, বা সূত্রকার কিছু। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা নাম যেটা কলিকার, যিনি তোমার মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক, উনি মাইটোকন্ড্রিয়ার একটা নাম দিছে। কলিকার মাইটোকন্ড্রিয়ার একটা নাম প্রদান করছে, উনি মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে হচ্ছে সার্কোসোম হিসেবে। কেন সার্কোসোম? আমি একটু বলতেছি, দেখো সার্কোসোম, দেখো সার্কো শব্দের অর্থ হচ্ছে পেশি। যেহেতু উনি এই অঙ্গাণুটাকে, মাইটোকন্ড্রিয়াকে প্রথম পতঙ্গের পেশিকোষের মধ্যে পর্যবেক্ষণ করেছে, সেজন্য উনি মাইটোকন্ড্রিয়াকে নাম দিয়েছে সার্কোসোম। সার্কো শব্দের অর্থ হচ্ছে কি? পেশি, আর সোম শব্দ দ্বারা বোঝায় বস্তু, অর্থাৎ পেশিকোষের মধ্যে প্রাপ্ত এক ধরনের বস্তু। উনি এই নামে কলিকার সার্কোসোম হিসেবে কাকে নাম দিয়েছেন? মাইটোকন্ড্রিয়াকে। পরবর্তীতে আমরা যে নামটা আসলে বলি মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া নামটা আসলে প্রদান করেছে কে? কার্ল ভ্যান্ডা। ঠিক আছে, সো তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের সাথে যারা আসছো ধন্যবাদ সবাইকে। কাইন্ডলি তোমাদের বিগত ক্লাসগুলো যারা করেছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। তো দেখো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এই বিষয়গুলো জানলাম। সো এখন কথা বলবো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি নিয়ে। মাইটোকন্ড্রিয়ার কি নিয়ে কথা বলবো? উৎপত্তি। দেখো মাইটোকন্ড্রিয়া ভাইয়া বিভাজনের মাধ্যমে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, আমাদের কোষ যখন বিভাজিত হয় তখন মাইটোকন্ড্রিয়া নিজে নিজে কি হয়? বিভাজিত হয় বিভাজনের মাধ্যমে। অর্থাৎ কোষ যেভাবে বিভাজিত হয় মাইটোকন্ড্রিয়া ভাবে বিভাজিত হতে পারে। তাহলে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া কিভাবে আসলে তৈরি হয়? বিভাজনের মাধ্যমে তোমার কি হয়? উৎপত্তি লাভ করে বলতে পারি। ঠিক আছে, কোষ যেভাবে বিভাজিত হয় ওই রকম মাইটোকন্ড্রিয়া নিজে নিজে বিভাজিত হয়ে তোমার কি হতে পারে? নতুন নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে। তো মাইটোকন্ড্রিয়ার একটা বিষয় জানবো, সেটা হচ্ছে আয়তন নিয়ে। তো আমাদের কোষে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে এবং প্রায় কোষের বলা হচ্ছে কোষের যে আয়তন, কোষের আয়তনের প্রায় 20 ভাগ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রায় 20 ভাগ কি? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের আয়তনের প্রায় 20 ভাগ, আমরা বলতে পারি কি? মাইটোকন্ড্রিয়া।
এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা। কোষে কি কতগুলো মাইটোকন্ড্রিয়া আসলে থাকে। তো যেটা বলা হচ্ছে সাধারণত দেখো, সাধারণত তোমার একটা কোষের মধ্যে আমরা দেখব হচ্ছে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে পার সেল, অর্থাৎ প্রতি কোষে, পার সেল প্রতি কোষে 300 থেকে 400টি আমরা কি দেখব, মাইটোকন্ড্রিয়া দেখব। আবার ইস্টের কোষে, অর্থাৎ ইস্ট হচ্ছে এক ধরনের এককোষী ছত্রাক। তো ইস্ট কি, ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। যে ইস্টের কোষের মধ্যে আমরা কি দেখব, একটি মাইটোকন্ড্রিয়া দেখা যায়, ঠিক আছে। আবার যকৃত কোষের মধ্যে, আমাদের লিভার বা যকৃত সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ অনেক বেশি, বলা হচ্ছে প্রায় 1000-এর সমান বা 1000 থেকে বেশি মাইটোকন্ড্রিয়া কোথায় আছে, আমাদের যকৃত কোষে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি আমরা মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা বুঝতে পারছি। আসলে সংখ্যাগুলো তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে, তবুও লেখাই দিলাম, ঠিক আছে। আর এটা একটু মনে রাখিও যে আমাদের বইয়ে বলা আছে হচ্ছে আমাদের কোষের প্রায় 20 ভাগ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আচ্ছা, সো আমরা উৎপত্তি সম্পর্কে জানলাম, অর্থাৎ কীভাবে উৎপত্তি লাভ করে, এটা একটু মনে রাখিও। মাইটোকন্ড্রিয়া আসলে বিভাজনের মাধ্যমে নিজে নিজে বিভাজিত হতে পারে। একটা কোষ যেভাবে বিভাজিত হতে পারে, ঠিক মাইটোকন্ড্রিয়া বিভাজনের মাধ্যমে কি হতে পারে, নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে। আয়তনের বিষয়ে একটু মনে রাখিও, মানে সংখ্যাগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। আর এখানে আবিষ্কারকের কথা কলিকার, এটা মনে রাখিও। আর মাইটোকন্ড্রিয়া যে নাম দিয়েছে কালবেন্ডা, এটা মনে রাখিও। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, যেটা তোমার পরীক্ষায় আসার মতো একটা বাই টপিক, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন কিসের আসার মতো, পরীক্ষায় আসার মতো একটা টপিক, ঠিক আছে। চলো আমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের সাথে যারা যুক্ত হয়েছ কাইন্ডলি একটু আমাকে বলিও সব ঠিকঠাক আছে কিনা। সো কারণ হচ্ছে আমি আজকে দেখার মতো এরকম কোনো ডিভাইস নাই আমার কাছে, সো তোমরা একটু কমেন্ট করিও। আচ্ছা, তো দেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনের মধ্যে মাইটোকন্ড্রিয়ার প্রথম হচ্ছে 2টা আবরণ থাকে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার কি থাকে, 2টা আবরণ থাকে। একটা হচ্ছে তোমার বাইরের আবরণ থাকে, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন দেখবো আমরা। ভৌত গঠনের মধ্যে আমরা দেখবো মাইটোকন্ড্রিয়ার 2টা আবরণ। 2টা আবরণের মধ্যে একটা হচ্ছে বাইরের আবরণ, একটা হচ্ছে তোমার কি আবরণ, একটা হচ্ছে বাইরের আবরণ বলতে পারি আমরা। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, একটা হচ্ছে কি আবরণ, বাইরের আবরণ। এই বাইরের আবরণটা হচ্ছে বাঁচবিহীন, বাইরের আবরণটা হচ্ছে কি বিহীন, এটা হচ্ছে বাঁচবিহীন, ঠিক আছে। এটা হচ্ছে বাইরের আবরণ মাইটোকন্ড্রিয়ার, এটা হচ্ছে কি আবরণ, বাইরের আবরণ। আর একটা হচ্ছে ভেতরের আবরণ, মাইটোকন্ড্রিয়ার আরেকটা কি আছে, ভেতরের আবরণ। বাইরের আবরণটা হচ্ছে ভাঁজবিহীন, কিন্তু ভেতরের যে আবরণটা এটা নির্দিষ্ট দূরত্ব পরপর এইভাবে ভাঁজ হয়ে ভেতরের দিকে প্রবিষ্ট হয়, ঠিক আছে। যেগুলাকে বলা হয় এই ভিতরের দিকে বাজ, এই বাজগুলাকে বলা হয় ক্রিস্টি। ভিতরের দিকের এই বাজগুলাকে কি বলা হয় ভাইয়া, এগুলাকে বলা হয় তাকে ক্রিস্টি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা হচ্ছে থাকবে বাইরের আবরণ, একটা হচ্ছে তোমার বাইরের আবরণ। যে বাইরের আবরণটা ভাইয়া, যে বাইরের আবরণটা হচ্ছে তোমার বাঁচবিহীন, ঠিক আছে, বা খাঁজবিহীন বলতে পারো, বাঁচ বা খাঁজবিহীন। এবং যেটার কাজ হচ্ছে কি জানো, যেটার কাজ হচ্ছে ভেতরের অংশটাকে রক্ষা করা, অর্থাৎ আমরা বলতে পারি যেটার কাজ হচ্ছে তোমার রক্ষণাত্মক, ভেতরের অংশটুকু রক্ষা করা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে ভেতরের আবরণটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার বাঁশযুক্ত। এই ভেতরের আবরণটা হচ্ছে কি যুক্ত, এটা হচ্ছে তোমার বাঁশযুক্ত। এই বাঁশযুক্ত আবরণকে বলবো আমরা ভেতরের মেমব্রেন বা ভেতরের আবরণ, ভেতরের মেমব্রেন বা ভেতরের আবরণ, ঠিক আছে। এবং এটা হচ্ছে বাঁশযুক্ত, ঠিক আছে। এটা নির্দিষ্ট দূরত্ব পরপর এরকম বাঁচ হয়, ঠিক আছে। তাহলে এটাকে বলবো আমরা বাঁশযুক্ত, ঠিক আছে। এবং এই যে ভেতরের আবরণের ভিতরে কিন্তু বা ভেতরের মেমব্রেনের ভিতরে বিভিন্ন রকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, তার মানে এখানে অনেকগুলা কাজ হয়, তার মানে ভিতরের অংশটাকে আমরা কর্মদায়ক বলতে পারি। তাহলে বাইরের অংশটা যদিও রক্ষণাত্মক, ভেতরের অংশটা হচ্ছে কি, ভেতরের মেমব্রেনটা হচ্ছে কর্মদায়ক, অর্থাৎ এখানে অনেকগুলা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, ঠিক আছে। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে দুই মেমব্রেনের মাঝখানে যে খালি অংশটা আছে, এই অংশটাকে বলবো আমরা বহিঃস্থ প্রকোষ্ঠ, বহিঃস্থ প্রকোষ্ঠ বলা হয়, ঠিক আছে।
বহিস্থ প্রকোষ্ঠ বলা হয়ে থাকে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা এবং যে একটা হলুদ যে মেমব্রেন আছে, অর্থাৎ আউটার মেমব্রেন আর তার হচ্ছে ইনার বা ভেতরের মেমব্রেন, দুই মেমব্রেনের মাঝে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা হচ্ছে তোমার অর্থাৎ বহিঃপ্রকোষ্ঠের মাঝে যে জায়গা সেটা হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। এটা তোমরা মনে রাখিও, 6 থেকে কত 8 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কয়টা আবরণ আছে? 2টা আবরণ আছে। একটা হচ্ছে বাইরের আবরণ বা বাইরের মেমব্রেন, যেটা হচ্ছে ভাঁজবিহীন, যেটা হচ্ছে রক্ষণাত্মক, যেটার কাজ হচ্ছে ভেতরের অংশটাকে রক্ষা করা। আর একটা হচ্ছে ভেতরের আবরণ, যেটা হচ্ছে ভাঁজযুক্ত, যেটার কাজ হচ্ছে তোমার কর্মদায়কতা। এখানে অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হবে ভেতরের মেমব্রেনের মধ্যে। ঠিক আছে, আর দুই মেমব্রেনের মাঝে যে অংশটা আছে খালি, এটাকে বলা হয় বহিস্থ প্রকোষ্ঠ, যেটার জায়গাটার তোমার স্পেস হচ্ছে কত 6 থেকে 8 ন্যানোমিটার, যেটাকে অনেক সময় তোমার পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা হয়। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, অর্থাৎ পেরি শব্দের হচ্ছে অ্যারাউন্ড, মানে চারপাশে। কার চারপাশে? মাইটোকন্ড্রিয়ার চারপাশে যে স্পেস বা জায়গাটা, সেটাকে বলা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখন দেখো এখানে যে তোমরা বাছ হয়ে থাকা যে অংশগুলো দেখতে পাচ্ছ, যে বাছ হয়ে থাকা আঙ্গুলের মতো যে প্রবর্ধকগুলা, এই প্রবর্ধকগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রিস্টি। এগুলাকে কি বলবো? ক্রিস্টি। তাহলে ভিতরের মেমব্রেন যে বাছ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক তৈরি করলো, এগুলাকে বলবো আমরা ক্রিস্টি। ক্রিস্টি শব্দটা তোমরা ক্র্যাস্ট থেকে এসেছে। ক্র্যাস্ট শব্দের অর্থ হচ্ছে চূড়া, পাহাড়ের চূড়া, এরকম কিছু একটা বোঝায়। ঠিক আছে, তাহলে এগুলাও দেখতে একটা তোমার একটা পাহাড়ের চূড়া যেরকম উঁচু হয়ে থাকে, এই ক্রিস্টিগুলাও এরকম বাছ হয়ে ভেতরের দিকে এরকম তোমার শীর্ষ বা চূড়ার মতো হয়ে থাকে, সেই জন্য ক্র্যাস্ট থেকে ক্রিস্টি কথাতে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে ভেতরের যে প্রকোষ্ঠটা আছে একদম ভেতরের দিকে, এই ভেতরের প্রকোষ্ঠটা, এই যে এখানে ভেতরের এই প্রকোষ্ঠ, এটাকে বলবো আমরা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। এবং অভ্যন্তরীণ প্রকোষ্ঠের ভিতরে এক প্রকার তরল পদার্থ আছে। ঠিক আছে, অভ্যন্তরীণ প্রকোষ্ঠের ভিতরে এক প্রকার কি আছে? তরল পদার্থ আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এটা হচ্ছে কি প্রকোষ্ঠ? ভেতরের প্রকোষ্ঠকে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা অভ্যন্তরীণ কক্ষও বলা হয়। অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা কক্ষ। যে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা কক্ষের ভিতরে কি আছে? এই যে তরল পদার্থটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অর্ধতরল জেলির মতো যে পদার্থটা আমরা এখানে দেখব, সেই পদার্থের নাম হচ্ছে কি? এই পদার্থের নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা মাতৃকা। ঠিক আছে, ম্যাট্রিক্স বা এটাকে কি বলা হয়? মাতৃকাও বলা হয়। দেখো খেয়াল করো, মাতৃকা অর্থাৎ মা যেরকম আমাদেরকে ধারণ করে, লালন করে, ঠিক এই তরল অংশটাও ভিতরে অনেক কিছু ধারণ করবে। ঠিক আছে, কি কি ধারণ করবে চলো দেখি। প্রথম হচ্ছে এর ভিতরে থাকবে হচ্ছে রাইবোসোম। এর ভিতরে কি থাকবে? বিভিন্ন জায়গায় আমরা এরকম ছড়ানো কি দেখব? রাইবোসোম দেখব। ঠিক আছে, তাহলে এর ভিতরে এরকম রাইবোসোম দেখব, রাইবোসোম, দানাদার রাইবোসোম দেখব। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার কি? রাইবোসোম। ঠিক আছে, এখন এই রাইবোসোম কত এসের দেখবো ভাইয়া? এই রাইবোসোম কত একর দেখবে? 70S রাইবোসোম। ঠিক আছে, আমরা জানি রাইবোসোম দুই ধরনের আছে, 70S এবং 80S। এখানে আমরা রাইবোসোম দেখব 70S। ঠিক আছে, এছাড়াও এখানে আমরা কি দেখব? দেখো, এছাড়াও এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এরকম বৃত্তাকার কিছু কি দেখা যায়? ডিএনএ দেখা যায়। বৃত্তাকার কিছু ডিএনএ দেখা যায়। বৃত্তাকার কিছু ডিএনএ দেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ভাই? ডিএনএ। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা কীরকম? এই ডিএনএটা হচ্ছে ভাইয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকা এই ডিএনএটা হচ্ছে তোমার বৃত্তাকার। এটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার। এবং এটার ব্যাপারে তুমি বলতে পারো এটা দ্বিসূত্রক। দ্বিসূত্রক কেন? দ্বিসূত্রক কেন? তোমার মনে হতে পারে ভাইয়া এটা তো আপনি এভাবে দিচ্ছেন, এটা হচ্ছে একসূত্রকের মতো মনে হচ্ছে। না ভাই, এটা বৃত্তাকার এবং এখানে কিন্তু দুইটা হেলিক্স আছে, যদিও আমি এভাবে আঁকছি। ধরো এখানে এডিনিন থাকলে এখানে থাইমিন থাকবে, এখানে সাইটোসিন থাকলে এখানে গুয়ানিন থাকবে। ওই যে ডিএনএতে যেরকম এরকম দুইটা হেলিক্স এখানে নাইট্রোজেনাস বেস দ্বারা পরস্পরের সাথে এরকম কি থাকবে? যুক্ত থাকবে। তাহলে আমরা যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিএনএটাকে দেখি সেটা হচ্ছে একটা বৃত্তাকার এবং এটা দ্বিসূত্রক, দুইটা সূত্রক আছে। এবং এখানে এই ডিএনএর ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ অনেক জিন সেই ডিএনএটা কি করবে? ধারণ করবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এটা মনে রাখবো। তাহলে আমরা কি দেখলাম? মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন আছে একটা, দুইটা আবরণ আছে। ঠিক আছে, আবরণ নিয়ে কথা বলবো। মাইটোকন্ড্রিয়া যখন ভৌত গঠন নিয়ে কথা বলবো তখন আবরণ নিয়ে কথা বলবো। তোমরা বলবো মাইটোকন্ড্রিয়া দুইটা আবরণ নিয়ে গঠিত, মেমব্রেন নিয়ে গঠিত। একটা হচ্ছে বাইরের মেমব্রেন, যেটা হচ্ছে ভাঁজবিহীন, যেটার কাজ হচ্ছে ভেতরের অংশটাকে রক্ষা করা। আর একটা হচ্ছে ভিতরের আবরণ, যেটা হচ্ছে ভাঁজ হয়ে থাকে, ভাঁজযুক্ত, এবং যেখানে অনেক রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, যেটা সেজন্য আমরা বলবো এটা হচ্ছে কর্মধায়ক। ঠিক আছে, আচ্ছা, আর দুই মেমব্রেনের মাঝে যে খালি জায়গা সেটাকে বলবো বহিস্থ প্রকোষ্ঠ, যেটা হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটারের হয়ে থাকবে। ঠিক আছে, এবং দেখো এই যে ভেতরের মেমব্রেনের
ভিতরে এখানে যে প্রকোষ্ঠটা দেখতে পাচ্ছ, এখানে ভেতরের প্রকোষ্ঠটাকে তুমি কি বলবা? অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। কি বলবা তুমি? অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। আর অভ্যন্তরীণ প্রকোষ্ঠের ভিতরে যে তরল অংশটা থাকে সেটাকে বলবো আমরা ম্যাট্রিক্স বা মাতৃকা। ভাই ম্যাট্রিক্স বা মাতৃকার ভিতরে মাতৃকা অবশ্যই মা যেরকম ধারণ করে ম্যাট্রিক্সও অনেক কিছু ধারণ করবে। মা আমাদের যেরকম ধারণ করে, ঠিক আছে, প্রত্যেকের মা প্রত্যেককে ধারণ করে লালন করে, ঠিক ওই রকম এখান থেকে নামটা আসছে মাতৃকা। সো মাতৃকাও কি করবে? অনেক কিছু ধারণ করবে। কি কি ধারণ করবে? এখানে অনেক এনজাইম থাকবে, বিশেষ করে রাইবোসোম পাওয়া যাবে, 70S রাইবোসোম, এবং কিছু বৃত্তাকার মাইটোকন্ড্রিয়া পাওয়া যাবে। বৃত্তাকার কিছু ডিএনএ পাওয়া যাবে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু বৃত্তাকার ডিএনএ পাওয়া যাবে। এগুলো মূলত দ্বিসূত্রক ডিএনএ, এবং এই ডিএনএর ভিতরে অনেক বৈশিষ্ট্য থাকবে। আর ডিএনএর বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলি? জিন বলি, ঠিক আছে। ডিএনএতে থাকা বৈশিষ্ট্যগুলোকে, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আমরা বলবো এক একটা জিন, ঠিক আছে। তাহলে ভাই আমাকে একটু বলো তো, তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা মাইটোকন্ড্রিয়ার গঠনের ব্যাপারে? এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, একটু বলো তো দেখি ভাইয়া। যারা আসো কাইন্ডলি একটু কমেন্ট করিও যে বুঝতে পারছো কিনা। আমি একটু দেখতেছি তোমরা বুঝছো কিনা। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া দেখো, এরপর হচ্ছে ভেতরের মেমব্রেনে আমরা বিশেষ কিছু গঠনের কথা বলবো। যে ভেতরের যে মেমব্রেন আছে, এই মেমব্রেনের ভিতরে কিছু বিশেষ প্রোটিন এখানে বসানো থাকে, কিছু বিশেষ প্রোটিন থাকে এখানে ভেতরের মেমব্রেনে। এটা একটু মনে রাখিও, কি বললাম? ভেতরের মেমব্রেন জুড়ে কিছু প্রোটিন মেমব্রেনের ভিতরে এরকম আবদ্ধ থাকে কিছু প্রোটিন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখিও। এখন এই প্রোটিনগুলাতে মূলত ইলেকট্রন স্থানান্তর হয়। আমরা জানি ইলেকট্রন, তো ইলেকট্রন স্থানান্তর হয়, ঠিক আছে। ওই শ্বসনের সময়, শ্বসনের একটা ধাপ তোমরা কিন্তু ক্লাস 9-10-এ পড়ছো, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, তাই না? ওই ধাপের মধ্যে ইলেকট্রন স্থানান্তর হয়, ঠিক আছে, ঠিক আছে। লাস্ট শ্বসনের যে 4 নাম্বার ধাপ ছিল, ওই ধাপের মধ্যে কি হয়? ইলেকট্রন স্থানান্তর বলে একটা প্রক্রিয়া হয়। মূলত এই প্রক্রিয়াগুলো এই প্রোটিনের ভিতরে সম্পন্ন হয়। সেই জন্য আমরা এই প্রোটিনগুলোকে, এখানে এই প্রোটিনগুলোকে একসাথে কি বলবো জানো? এই প্রোটিনগুলোকে বলবো হচ্ছে, এই যে প্রোটিন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্রোটিনগুলোকে কি বলবো ভাইয়া? এই প্রোটিনগুলোকে একসাথে বলবো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এগুলাকে কি বলবো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ইটিসি, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে কিছু বিশেষ আমরা কি দেখব? প্রোটিন দানা দেখব, যেখানে ইলেকট্রনের স্থানান্তর হয়। ইলেকট্রন আমরা এটা বুঝবো পরে, ইটিসি যখন পড়বো তখন। আমরা জাস্ট মনে রাখো ইলেকট্রনের স্থানান্তর হয় শক্তি উৎপাদনের জন্য, ঠিক আছে। ওই প্রোটিনগুলোকে যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় সেই অংশগুলোকে বলবো আমরা ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ঠিক আছে। এরপর দেখো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে এক ধরনের শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু অ্যাটিপি তৈরি হয়। অ্যাটিপি তৈরি হয় কোন অংশে? দেখো, অ্যাটিপি তৈরি হওয়ার জন্য এই মেমব্রেনগুলোর ভিতরে, ভেতরের মেমব্রেনের মধ্যে কিছু এরকম দানাদার গঠন থাকে, কিছু এরকম কি থাকে? দানাদার গঠন থাকে। পুরা মেমব্রেন জুড়ে থাকবে এরকম কিছু দানাদার তুমি গঠন দেখবা। বিভিন্ন জায়গায় এরকম কিছু দানাদার তুমি গঠন দেখবা। ভেতরের মেমব্রেনের পুরোটা জুড়ে এরকম কিছু দানাদার কি দেখবা? গঠন তোমরা দেখবা, ঠিক আছে। তাহলে এই যে দানাদার গঠনগুলো তোমরা দেখতেছো, এই দানাদার গঠনগুলোকে কি বলা হয়? এই দানাদার গঠনগুলোকে বলা হয় অ্যাটিপি সিনথেস, ঠিক আছে। এটিপি কি বলা হয়? সিনথেস। অর্থাৎ এই অ্যাটিপি সিনথেস মূলত হচ্ছে একটা বিশেষ প্রোটিন, ঠিক আছে, বিশেষ একটা প্রোটিন, যেই প্রোটিনের মধ্যে অ্যাটিপি তৈরি হয়, ঠিক আছে। অ্যাটিপি তৈরি হয়। কিভাবে অ্যাটিপি তৈরি হয়? দেখো, আমরা জানি অ্যাটিপি হচ্ছে কি? অ্যাটিপি তৈরি হয় এভাবে, তোমার এডিপি এর সাথে, এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটি ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে অ্যাটিপি। অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট মানে এখানে আছে 2টা ফসফেট, এর সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে তাহলে টোটাল 3টা ফসফেট হবে, তখন আমি তাকে বলবো অ্যাটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই ঘটনাটা এখানে ঘটবে, ঠিক আছে। কোথায়? অ্যাটিপি সিনথেসে। অ্যাটিপি সিনথেস কি করবে? অ্যাডিপিকে ডাকবে, এর সাথে একটা ফসফেট যুক্ত করে কি তৈরি করবে? অ্যাটিপি তৈরি করবে। এবং অ্যাটিপি উৎপাদনের জন্য যে শক্তিটা লাগবে, শক্তিটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে আসবে,
ঠিক আছে? এই শক্তিটা কোত্থেকে পাবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো আমাদের যে ভিতরের মেমব্রেন জুড়ে অনেকগুলো আমরা প্রোটিন দানা বসানো দেখব ভাইয়া। এই প্রোটিনগুলোর মধ্যে কি হয়? ইলেকট্রনের স্থানান্তর হয়। শ্বসনের শেষ ধাপে কিন্তু জারণ ঘটে। ওই আমরা জানি জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে? NADH2 FeDH2 এগুলোর জারণ ঘটে বা ইলেকট্রন ত্যাগ করে ওই ইলেকট্রনটা এই প্রোটিনগুলোর ভিতরে ঘুরতে থাকে, ঠিক আছে? একজন থেকে অন্যজনের কাছে যায়, একটা প্রোটিন থেকে অন্য প্রোটিনের কাছে। এই প্রোটিনের গুচ্ছগুলোকে আমরা বলবো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। যেহেতু এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যখন ইলেকট্রনের স্থানান্তর ঘটে তখন এক ধরনের শক্তি উৎপাদন হয়। আর সেই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের যে ATP সিনথেস আছে, তোমরা দেখতে পাচ্ছ ATP সিনথেস, এটা একটা বিশেষ প্রোটিন, সেটা এনজাইম হিসেবে কাজ করতেছে। ওই ATP সিনথেস নামক বিশেষ এনজাইম বা বিশেষ প্রোটিনটা কি করবে? ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করে ATP তৈরি করবে। কোন শক্তিকে কাজে লাগিয়ে? ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে শক্তিটা পাবো সেই শক্তিকে কাজে লাগিয়ে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা যখন আমাদের পরীক্ষায় আসবে তোমার মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে লেখার জন্য, তাহলে ভাইয়া আমরা কি সম্পর্কে আসলে বলবো খেয়াল করো। মাইটোকন্ড্রিয়ার যদি ভৌত গঠন সম্পর্কে আমাদের বলে, ঠিক আছে, আমরা কি সম্পর্কে আসলে বলবো, ঠিক আছে? আমরা প্রথমে বলবো হচ্ছে, দেখো একটু ওয়েট করি এখানে, আচ্ছা দেখো কি সম্পর্কে বলবো। আমরা বলবো হচ্ছে তোমার আবরণ সম্পর্কে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার যে দুইটা আবরণ আছে, আবরণ সম্পর্কে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর বলবো হচ্ছে আমরা হচ্ছে প্রকোষ্ঠ সম্পর্কে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার যে দুইটা প্রকোষ্ঠ দেখতেছো, একটা হচ্ছে বাইরের প্রকোষ্ঠ, এটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ, আর ভেতরের প্রকোষ্ঠ। এখানের ভিতরে বিভিন্ন তোমার এনজাইম থাকে, ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে? এবং এখানে DNA রাইবোসোম এগুলো থাকে। তাহলে এরপর কি নিয়ে কথা বলবো? এরপর তোমার ক্রিস্টি নিয়ে কথা বলতে পারো, ঠিক আছে? ক্রিস্টি নিয়ে কথা বলতে পারো, যে ভেতরের মেমব্রেন ব্রাচ হয়ে কিস্টি তৈরি করে এগুলা। তারপর তুমি DNA নিয়ে কথা বলতে পারো, ঠিক আছে? রাইবোসোম নিয়ে কথা বলবা। DNA আছে কীরকম? বৃত্তাকার দ্বিসূত্রক একটা DNA আছে। রাইবোসোম পাওয়া যায় যেটা হচ্ছে 70S এর রাইবোসোম, এগুলা নিয়ে কথা বলবা। তারপর হচ্ছে ভাইয়া তুমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে কথা বলবা, এবং কথা বলবা হচ্ছে ATP সিনথেস নিয়ে, ঠিক আছে? ATP সিনথেসকে অক্সিসোম নামেও ডাকা হয়, সিনথেস, এই এনজাইমটা নিয়ে কথা বলবা, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা নিয়ে অল্প স্বল্প যদি বিবরণ দাও, তাহলে আশা করছি তোমার মাইটোকন্ড্রিয়া নিয়ে একটা সুন্দর গোছানো একটা তোমার কি হবে, মানে লেখা হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা বিষয় তোমাদেরকে বলি, এটা তোমাদের বইয়ে বলছে, মাইটোকন্ড্রিয়ার যে দুইটা মেমব্রেন আছে, একটা হচ্ছে বাইরের মেমব্রেন, ঠিক আছে? একটা হচ্ছে বাইরের আবরণ, একটা হচ্ছে তোমার ভেতরের। এই আবরণগুলো কিন্তু ফসফোলিপিড দিয়ে তৈরি, ঠিক আছে? কিন্তু এই যে ভেতরের যে আবরণ আছে, এই ভেতরের আবরণের মধ্যে একটা বিশেষ ফসফোলিপিড আছে, যেটার নাম মনে রাখিও কার্ডিওলিপিন বলে। যে ফসফোলিপিডকে কি বলে? কার্ডিওলিপিন নামক একটা ফসফোলিপিড থাকে কোথায়? ভেতরের মেমব্রেনে। তাহলে আশা করছি তোমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে বুঝতে পারছো। আচ্ছা, যারা বুঝতে পারছো কাইন্ডলি একটু কমেন্ট করো। আচ্ছা, যাই হোক, তোমরা আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কিছু মানে প্রশ্ন থাকে তোমরা কাইন্ডলি আমাকে কমেন্ট করিও, ঠিক আছে? এখন দেখো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে কথা বললাম। এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা বিশেষ বিষয় তোমরা লক্ষ্য করো। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এন্ডোসেন বায়ু। কেন? তোমরা দেখছো হচ্ছে এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব কি আছে? DNA আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি আছে? DNA আছে, তাই না? নিজস্ব একটা DNA আছে, এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব একটা রাইবোসোম আছে। তোমাদের কি মনে আছে তোমরা যখন আদিকোষ নিয়ে কথা বলছিলে, আদিকোষ, ঠিক আছে? তোমরা যখন ধরো আমি একটু মুছে দিই, তোমরা যখন আদিকোষ নিয়ে কথা বলছিলাম, এই আদিকোষের মধ্যে খেয়াল করো, আদিকোষ হচ্ছে বা একটা ব্যাকটেরিয়ার কোষ, এগুলোর মধ্যে কি দেখছিলে বলতো? একটা ব্যাকটেরিয়ার কোষ বা একটা আদিকোষের মধ্যে তোমরা দেখছিলে একটা বৃত্তাকার DNA, ঠিক আছে? এবং দেখছিলা হচ্ছে 70S রাইবোসোম। কি রাইবোসোম দেখছিলা? রাইবোসোম দেখছো, রাইবোসোমটা হচ্ছে কত? রাইবোসোম হচ্ছে 70S রাইবোসোম দেখছো। ভাইয়া দেখো, এই যে একটা আদিকোষ বা একটা ব্যাকটেরিয়ার কোষের মধ্যে যেরকম তোমার একটা DNA থাকে বৃত্তাকার এবং একটা রাইবোসোম থাকে, ঠিক আমাদের এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, আমাদের যে মাইটোকন্ড্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কি আছে? একটা তোমার বৃত্তাকার DNA, এবং ভাইয়া আছে কি
মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা বৃত্তাকার ডিএনএ এবং রাইবোসোম আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মিলটা কার সাথে পাচ্ছ খেয়াল করো, আদি কোষের সাথে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া তো বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোসোম আছে, আদি কোষ বা ব্যাকটেরিয়ার কোষেও কি আছে, বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোসোম আছে। সেজন্য অনেক বিজ্ঞানী কি মনে করে জানো, অনেক বিজ্ঞানী মনে করে হচ্ছে আমাদের যে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় বলি, শুধু মাইটোকন্ড্রিয়াতে 70s রাইবোসোম ডিএনএ থাকে না, আরেকটা কোষ অঙ্গাণু আছে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তোমরা ক্লাস 9 এ পড়ছো ক্লোরোপ্লাস্টের ব্যাপারে, এগুলো হচ্ছে থাইলাকয়েড ধরো। তো এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরেও কি আছে, বৃত্তাকার ডিএনএ আছে এবং রাইবোসোম আছে। তাহলে ডিএনএ এবং কি আছে, রাইবোসোম আছে। তাহলে মনে রাখবে দুইটা কোষীয় অঙ্গাণু এমন আছে যাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোসোম আছে। এরা কারা? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এদের মিল কার সাথে? আদি কোষের সাথে, আদি কোষের সাথে। ঠিক আছে, সেজন্য অনেক বিজ্ঞানী মনে করে কি জানো, অনেক বিজ্ঞানী মনে করে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আমাদের কোষের কোনো বস্তু ছিল না এক সময়। ঠিক আছে, আমাদের কোষের কোনো কি ছিল না, বস্তু ছিল না। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আমাদের কোষের কোনো বস্তু ছিল না। তো কিভাবে আমাদের কোষে আসলো বলতেছে, ধরো এটা হচ্ছে আমাদের কোষ। তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া এবং কাকে, ক্লোরোপ্লাস্টকে, এটা ধরো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে আমাদের কোষ কি করেছে, এনগালফ বা বক্ষণ করেছে। এনগালফ বা কি করেছে, বক্ষণ করেছে। ধরো আমাদের কোষ কোনো না কোনো সময় বিবর্তনের সময় এই যে মাইটোকন্ড্রিয়া দেখতেছো, মাইটোকন্ড্রিয়াকে কি করেছে, এনগালফ করেছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে বক্ষণ করেছে। মাইটোকন্ড্রিয়াকে ভাই কি করেছে, বক্ষণ করেছে। ঠিক আছে, তো তাহলে এই জন্য দেখো যেহেতু মাইটোকন্ড্রিয়ার সাথে কার মিল, দেখো তো ভাই মাইটোকন্ড্রিয়ার সাথে কার মিল, মাইটোকন্ড্রিয়ার সাথে মিল হচ্ছে আদি কোষ। ঠিক আছে, সো মনে করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক ধরনের আদি কোষ যারা বিবর্ত পর্যায়ক্রমে একসময় আমাদের কোষ এটাকে কি করেছে, এনগালফ করেছে। ফলে এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টগুলো একসময় গিয়ে কি দিয়েছে, আমাদের কোষের কি হলো, আমাদের কোষের অংশ হলো। ঠিক আছে, আমাদের কোষের অংশ হলো। এভাবে মাইটোকন্ড্রিয়া এবং কাকে, ক্লোরোপ্লাস্টকে এনগালফ করেছে বা বক্ষণ করেছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো। তাহলে আমি আবার যদি ব্যাপারটা বলি, যেহেতু আদি কোষের মধ্যে ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ, 70s রাইবোসোম আছে। একই রকম আদি কোষের মতো বা একটা ব্যাকটেরিয়ার কোষের মতো আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোসোম আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোসোম আছে। তাহলে এই ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার সাথে কার মিল পাচ্ছ, মিল পাচ্ছ হচ্ছে ভাই আদি কোষ বা একটা ব্যাকটেরিয়ার কোষের। সেজন্য বিজ্ঞানীরা ধারণা কি করে জানো, বিজ্ঞানীরা ধারণা করা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া বা এই ক্লোরোপ্লাস্ট ছিল হচ্ছে তোমার কি, এই মাইটোকন্ড্রিয়া বা এই যে ক্লোরোপ্লাস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লোরোপ্লাস্ট ছিল হচ্ছে আসলে, এই ক্লোরোপ্লাস্ট ছিল হচ্ছে আসলে তোমার আদিকোষী কোনো জীব। ঠিক আছে, আদিকোষী কোনো কি ছিল, জীব ছিল বা আদিকোষ ছিল, যারা যাদেরকে আমাদের প্রকৃত কোষ কি করেছে, আমাদের প্রকৃত কোষ বক্ষণ করেছে। বক্ষণ করার পর তারা আমাদের প্রকৃত কোষের ভিতরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। কোন ধরনের, এবং একটা সম্পর্ক তৈরি করেছে। সম্পর্কটা কোন ধরনের, সম্পর্কটা হচ্ছে সিম্বায়োসিস সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ একটা মৃতজীবী সম্পর্ক তৈরি করছে, সিম্বায়োসিস সম্পর্ক তৈরি করছে, একটা সিম্বায়োসিস সম্পর্ক তৈরি করেছে। ঠিক আছে, আর মনে রাখবে যারা সিম্বায়োসিস সম্পর্ক, মৃতজীবী সম্পর্ক, মৃতজীবী বা সিম্বায়োসিস সম্পর্ক কি রকম, এই সম্পর্কের মধ্যে কেউ কারো ক্ষতি করবে না, এক অপরের উপকার করবে, যেটা তোমার অনেকটা ফ্রেন্ডলি সম্পর্ক আর কি। কেউ কারো ক্ষতি করবে না, একে অপরের উপকার করবে। ঠিক আছে, তাহলে তারা একসময় আমাদের কোষের ভিতরে প্রবেশ করেছে, করার পর আমাদের কোষের ভিতরে একটা ফ্রেন্ডলি বা একটা সিম্বায়োসিস সম্পর্ক বা মৃতজীবী সম্পর্কের মধ্যে গেছে। এখানে আমাদের তোমার মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে কোষকে শক্তি দিচ্ছে, ক্লোরোপ্লাস্ট খাদ্য উৎপাদন করে কোষের খাদ্যের চাহিদা পূরণ করতেছে। তাহলে একটা ফ্রেন্ডলি সম্পর্কের মধ্যে গেছে। সেজন্য তুমি যেটা সিম্বায়োসিস সম্পর্কের মধ্যে গেছে, এই ক্লোরোপ্লাস্ট এবং এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় তাকে এন্ডোসিম্বায়ন। কি বলা হয়, এন্ডোসিম্বায়ন। ঠিক আছে, কেন এন্ডোসিম্বায়ন বলা হয় বলতো, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে। ঠিক আছে, কোষের ভেতরে, কোষের ভেতরে যেহেতু তারা প্রবেশ করে সিম্বায়োসিস সম্পর্কে চলে গেছে, একটা ফ্রেন্ডলি সম্পর্ক চলে গেছে, সেজন্য আমরা প্রত্যেককে কি বলবো, এন্ডোসিম্বায়ন। ঠিক আছে, আচ্ছা, তো এই ব্যাপারটা এন্ডোসিম্বায়োসিস থিওরি বা এটাকে বলে এন্ডোসিম্বায়োসিস থিওরি বা সিম্বায়োসিস থিওরি। এটা তোমরা তত্ত্বটা তোমরা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এই বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, সাউন্ড কি এখন ক্লিয়ার হচ্ছে, একটু বলো তো আমাকে।
সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো তো এখন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এবং এন্ডোসিম্বায়োসিস ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার থাকলে একটু লেখো তো, সাউন্ড ক্লিয়ার না থাকলে লেখো একটু সাউন্ড ক্লিয়ার নেই, আমি আসলে শুনতে পাচ্ছি না। আচ্ছা এখন একটু দেখো তো ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা। এখন ক্লিয়ার আছে কিনা একটু সাউন্ড আমাকে বলো তো, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, যদি শুনতে পাও একটু আমাকে জানাও। এখন ক্লিয়ার আছে তাই না? তাহলে কি আমি এন্ডোসিম্বায়ন ব্যাপারটা আবার একটু বলবো, এন্ডোসিম্বায়ন ব্যাপারটা বলবো একটু, আমাকে একটু বলো তো এটা বুঝছো কিনা, নাকি আবার বলবো একটু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সাউন্ড ক্লিয়ার হয়েছে। এখন আমাকে একটু বলো এন্ডোসিম্বায়ন ব্যাপারটা আমি বলবো কিনা আবার। এন্ডোসিম্বায়ন ব্যাপারটা বলবো কিনা একটু আমাকে জানাও তো ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার কাজ, চলো এটা একটু মাইটোকন্ড্রিয়ার কাজ বা ফাংশনগুলো একটু লিখি। তো মাইটোকন্ড্রিয়ার কাজ নিয়ে কথা বলবো। সো এন্ডোসিম্বায়ন ব্যাপারটা তোমরা বুঝছো কিনা কমেন্ট করো, আমি পরে আবার বুঝাই দেবো দরকার হলে। এখন মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে প্রথম যে কাজটা গুরুত্বপূর্ণ, যে কাজটা সেটা হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে শক্তি তথা এটিপি উৎপাদন। শক্তি তথা কি উৎপাদন ভাই? এটিপি উৎপাদন। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, বুঝছো? এখন এই মাইটোকন্ড্রিয়ার কাজগুলোর মধ্যে শক্তি তথা এটিপি উৎপাদন, শক্তি কিভাবে উৎপন্ন করে বলো তো মাইটোকন্ড্রিয়া? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? শ্বসন বা রেসপিরেশনের মাধ্যমে। তোমরা এটা জানো, শ্বসনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া কি উৎপাদন করে? এটিপি তথা শক্তি উৎপাদন করে। এখন এই শ্বসনের কিন্তু ভাই কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে, তোমরা পড়ছো ক্লাস 9-10-এ। একটা ধাপ হচ্ছে তোমার কি, শ্বসনের 4টা ধাপ আছে। 4টা ধাপের মধ্যে যদি আমরা একটু লিখি, তার মধ্যে একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিস। তারপর আরেকটা ধাপ হচ্ছে শ্বসনের পাইরুভিক অ্যাসিডের জারণ। তোমরা যেটা ক্লাস 9-10-এ এসিটাইল কোএনজাইম অ্যাসিডটি পড়ছো, যেটা এখানে বলা হয় পাইরুভিক অ্যাসিডের জারণ। মূলত পাইরুভিক অ্যাসিডের জারণের মাধ্যমে কি হয়? এসিটাইল কোএনজাইম এ নামক যৌগটা তৈরি হয়, বুঝছো? 3 নাম্বার হচ্ছে ক্র্যাব চক্র, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার যে ধাপ সেটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে কয়টা ধাপ আমরা দেখলাম শ্বসনের? তোমার 4টা ধাপ দেখলাম। মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে প্রথম হচ্ছে শক্তি তথা এটিপি উৎপাদন, এর মধ্যে 4টা ধাপ আমরা দেখলাম। এই 4 ধাপের মধ্যে খেয়াল করো, এই 4 ধাপের মধ্যে যে আমাদের কোষ, ধরো এটা হচ্ছে একটা কোষ নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়া, বুঝছো? কোষের এটা কি? মাইটোকন্ড্রিয়া। এই 4টা ধাপের মধ্যে প্রথম যে ধাপ গ্লাইকোলাইসিস, এটা হয় কোষের সাইটোপ্লাজমে। বাকি যে 3টা ধাপ পাইরুভিক অ্যাসিডের জারণ,
ক্র্যাব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ও অক্সিডেটিভ ফসফোরিলেশন, এই তিনটা ধাপ ঘটে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এবং এই তিন ধাপেই সবচেয়ে বেশি শক্তি তথা অ্যাটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, সবচেয়ে বেশি শক্তি তথা কি উৎপাদন হয়? অ্যাটিপি উৎপাদন হয়। তাহলে খেয়াল করো তো, আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়ার শক্তি তথা অ্যাটিপি উৎপাদন করে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। শ্বসন প্রক্রিয়ার যে তিনটা ধাপ, ঠিক আছে, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্র্যাব চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরিলেশন, এই তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপটা সাইটোপ্লাজমে সম্পন্ন হলেও বাকি তিনটা ধাপ সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে। যেহেতু বাকি তিনটা ধাপ, যে ধাপগুলোতে সবচেয়ে বেশি অ্যাটিপি তথা শক্তি উৎপাদন হয়, এই ধাপগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে হচ্ছে, যার কারণে মাইটোকন্ড্রিয়ার ভিতরে সবচেয়ে বেশি অ্যাটিপি তথা শক্তি উৎপাদন হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। বুঝছো? আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া, তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে প্রথমে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে শক্তি উৎপাদন। ঠিক আছে, এরপর দ্বিতীয় নাম্বার যে কাজটা আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়ার, সেটা হচ্ছে কি, তোমার মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ, আরএনএ ও রাইবোসোম ধারণ করে। ও কি ধারণ করে? রাইবোসোম ধারণ করে। ঠিক আছে, এটা আরেকটা কাজ। ঠিক আছে, দেখো মাইটোকন্ড্রিয়া তোমরা জানো একটা নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, এটা তো জানো। আর যেখানে ডিএনএ থাকবে সেখানে আরএনএ থাকবে, কারণ তোমরা জানো ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং আরএনএ থেকে তোমার কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আরএনএ থেকে কি তৈরি হয় ভাই? প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে বিভিন্ন প্রোটিন তৈরি হয়। তাহলে যেখানে ডিএনএ থাকবে সেখানে আরএনএ থাকবে। ঠিক আছে, আর দেখো যেহেতু রাইবোসোম আছে, রাইবোসোমকে তোমরা বলো প্রোটিন ফ্যাক্টরি, এবং রাইবোসোম যেহেতু আছে, মাইটোকন্ড্রিয়া কি সংশ্লেষণ করতে পারে? প্রোটিন সংশ্লেষণ করতে পারবে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেহেতু রাইবোসোম আছে, সেজন্য মাইটোকন্ড্রিয়া কি করে? প্রোটিন সংশ্লেষণও করে। ঠিক আছে, এটা তোমরা কাজের মধ্যে দেখতে পাবা। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে নিজস্ব ডিএনএ, আরএনএ এবং রাইবোসোম ধারণ করে, এবং যেহেতু রাইবোসোম ধারণ করতেছে, সে প্রোটিনও সংশ্লেষণ করবে। এরপর মাইটোকন্ড্রিয়ার একটা কাজ হচ্ছে তোমার শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করা। শুক্রাণু ও কি ডিম্বাণু গঠনে সহায়তা করে। কেন ভাই? কিভাবে গঠনে সহায়তা করে, এগুলো আমরা দেখব এখন। গঠনে কি করে সহায়তা করে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা তোমার শুক্রাণুর আমরা জানি হচ্ছে কি থাকে? একটা মস্তক থাকে, বুঝছো? একটা মাথা থাকে। তো মাথার পর একটা গ্রীবা বা ঘাড় থাকে, বুঝছো? তারপর ঘাড়ের পর একটা মোটা লেজ থাকে। একটা মোটা কি থাকে? একটা মোটা এরকম লেজ থাকে। তাহলে শুক্রাণুর কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে মস্তক, আর এটা হচ্ছে, এটাকে বলা হয় গ্রীবা, আর এটাকে বলা হয় লেজ। ঠিক আছে, এখন এইটার ভিতরে বিশাল একটা কি আছে? প্রায় 90% জায়গা দখল করে থাকে তার নিউক্লিয়াসটা, বুঝছো? এখন এই শুক্রাণুর যে তোমার গ্রীবা দেখতেছো, ঘাড়, ঠিক আছে, এই ঘাড়ের ভিতরে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকে। এখন এই মাইটোকন্ড্রিয়ার থাকার কারণে এখান থেকে শক্তি উৎপাদন হয়, এবং শক্তিটা দিয়ে সে লেজটাকে নাড়াতে পারে, ফলে সে ডিম্বাণুর দিকে সে আগায় যায়। ধরো এটা হচ্ছে ডিম্বাণুর দিকে আগায় যায়। এটা ধরো ডিম্বাণুর নিউক্লিয়াস। এখন শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হবে, বুঝো, তখন তোমরা জানো জাইগুট বারবার কোষ বিভাজন হতে হয়। তো জাইগুট যখন বারবার বিভাজিত হবে, তখন কিন্তু শক্তির প্রয়োজন হবে। সেই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়া, এই ডিম্বাণুর ভিতরেও কিন্তু অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, কেন আমি বলি, দেখো অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ এই যে শুক্রাণুটা জাস্ট এখানে যখন ওর যে তোমার এই যে নিউক্লিয়াসটা জাস্ট এখানে প্রবেশ করাবে। ঠিক আছে, বাকি সবগুলা কোনো মাইটোকন্ড্রিয়া, কোনো সাইটোপ্লাজম এখানে ডিম্বাণুর ভিতরে ঢুকবে না। ঠিক আছে, সেজন্য তোমার যে জাইগুটটা হবে, জাইগুটের ভিতরে তোমার যে মাইটোকন্ড্রিয়া থাকবে, মাইটোকন্ড্রিয়াটা কিন্তু ডিম্বাণুর মাইটোকন্ড্রিয়া, কারণ এখানে শুক্রাণুর কোনো মাইটোকন্ড্রিয়া প্রবেশের কোনো চান্স নাই। শুক্রাণু থেকে শুধু কোনটা আসে? আমরা যে বলি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, শুক্রাণু থেকে শুধু নিউক্লিয়াসটা প্রবেশ করে ডিম্বাণুতে। ঠিক আছে, এটা হচ্ছে শুক্রাণু ভাই, আর এটা হচ্ছে তোমার কি? ডিম্বাণু। ঠিক আছে, এখন এই ডিম্বাণু যখন নিষিক্ত হয়, ঠিক আছে, শুক্রাণু দ্বারা, তখন এটা তোমরা জানো কন্টিনিউয়াস সেল ডিভিশন করে মাইটোসিস প্রক্রিয়ায়, তখন ওই কোষ বিভাজনের জন্য প্রচুর শক্তি প্রয়োজন হয়। সেজন্য ডিম্বাণুর মধ্যে আসলে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকা প্রয়োজন আছে। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া থাকা কেন প্রয়োজন? কারণ ও চলাচল করে
চলতে থাকবে, চলার জন্য শক্তি লাগবে, শক্তিগুলো মাইটোকন্ড্রিয়ার উৎপাদন করবে এবং চলে চলে যখন কার কাছে যাবে, ডিম্বাণুর কাছে যাবে, ডিম্বাণু যখন নিষিক্ত হবে, ঠিক আছে, ওই নিষিক্ত ডিম্বাণু তথা জাইগোট থেকে বারবার সেল ডিভিশনের মাধ্যমে নতুন একটা কোষ তৈরি হবে, ওই কোষ বিভাজনের যে শক্তি লাগবে আর শক্তিটা ভাইয়া এই ডিম্বাণুর ভিতরে থাকা মাইটোকন্ড্রিয়াগুলো সরবরাহ করবে। তাহলে আমরা কি বলতে পারি, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে কি করে সহায়তা করে, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা কাজ গেল ভাইয়া, আমাদের এই যে একটা কাজ, এখানে দুইটা তিনটা কাজ গেল। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, দেখো অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস ঘটায় মাইটোকন্ড্রিয়া, কি ঘটায়, অ্যাপোপ্টোসিস ঘটায়, ঠিক আছে। অ্যাপোপ্টোসিস কি, দেখো অ্যাপোপ্টোসিসকে বলা হয় কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। অ্যাপোপ্টোসিসকে কি বলা হয় এটা আমি বুঝাবো, দেখো এটাকে বলা হয় কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু ঘটায়। এখন এই জিনিসটা কি ভাই, যেমন ধরো তোমরা দেখো যদি ব্যাঙাচির কথা চিন্তা করো, ঠিক আছে, ব্যাঙাচি, ঠিক আছে, ব্যাঙের লার্ভা আর কি, ধরো এটা একটা ব্যাঙাচি, তো এই ব্যাঙাচির ভিতরে আমরা জানি ব্যাঙাচির একটা কি থাকে, লম্বা লেজ থাকে, এটা ধরো ব্যাঙাচির একটা লম্বা লেজ থাকে। আচ্ছা ব্যাঙাচি যখন ব্যাঙে পরিণত হয়, ধরো আমি একটা যেন আমি একটা ব্যাঙ আঁকার চেষ্টা করি, দেখো এটা ধরো একটা ব্যাঙ, ঠিক আছে, যখন আচ্ছা এটা ব্যাঙ হইল না কি হইল, আচ্ছা যাই হোক, খেয়াল করো এই যে ব্যাঙাচি যখন তোমার কি ব্যাঙে পরিণত হয়, তখন দেখবা হচ্ছে তার লেজ থাকে না, কিন্তু ব্যাঙাচি দশায় কিন্তু লেজ থাকে, ঠিক আছে। তার মানে এখানে যে লেজের কুশগুলা ছিল ভাই, এই লেজের কুশগুলা কি হয়ে গেছে, এগুলা মরে গেছে বা এগুলার মৃত্যু হয়েছে, ঠিক আছে। তো এরকম কিছু সেল আছে যারা আগে থেকে নির্ধারণ করা থাকে, যারা আসলে যাদের মৃত্যু ঘটবে বা যাদের ভাগ্যে আগে থেকে কিন্তু আমাদের ডিএনএর ভিতরে আগে থেকে লেখা থাকে ওই কোষগুলোর ডিএনএতে এদের কী ঘটবে, মৃত্যু ঘটবে। তো এই ধরনের মৃত্যুকে বলা হয় কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিসকে যেমন ধরো আমরা ভ্রূণী অবস্থায় আমাদের আঙ্গুলের পাকে এক ধরনের টিস্যু ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে নাই কিন্তু, ঠিক আছে। তাহলে ওই টিস্যুর সেলগুলা কিন্তু কী হয়ে গেছে, মারা গেছে, ঠিক আছে। ওইগুলা কিন্তু আমাদের ওই সেলগুলার ভাগ্যে কিন্তু আগে থেকেই কী করা ছিল, নির্ধারণ করা ছিল। তো অ্যাপোপ্টোসিস হচ্ছে কি কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, এটা হবেই, এটা আগে থেকেই প্রোগ্রাম করা বা নির্ধারণ করা, ঠিক আছে। তাহলে অ্যাপোপ্টোসিস কীভাবে হয়, দেখো অ্যাপোপ্টোসিস ঘটাই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। আমরা বলতে পারি অ্যাপোপ্টোসিস ঘটানোর পিছনে কার হাত আছে, তাহলে আমরা বলতে পারি এখানে দেখো এটা যদি পূর্ণাঙ্গভাবে লিখি, মাইটোকন্ড্রিয়া কি ঘটায়, কন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস ঘটায়। দেখো ধরো একটা কোষের ভিতরে তোমার ধরো এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার ভাই মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন কোষের বাইরে থেকে ধরো একটা সিগন্যাল আসছে বা ডিএনএ থেকে একটা সিগন্যাল আসছে, অ্যাপোপ্টোসিস ঘটবে, তখন আমাদের মাইটোকন্ড্রিয়া থেকে একটা বিশেষ প্রোটিন রিলিজ হয় যেটাকে বলে সাইটোক্রোম সি প্রোটিন। এগুলো তোমাদের লাগবে না, জাস্ট একটু বোঝাচ্ছি অ্যাপোপ্টোসিস কীভাবে ঘটে সেটা। তো এই সাইটোক্রোম সি প্রোটিনটা আমাদের কোষের ভিতরে ক্যাসপেস নামক একটা কি আছে, এনজাইম আছে, ওই এনজাইমটাকে কি করে, ক্যাসপেসকে সক্রিয় করে দেয়, ঠিক আছে। এখন ক্যাসপেস যখন সক্রিয় হয়, এই এনজাইমটা যখন সক্রিয় হয়, ঠিক আছে, তখন এটা কি করে আমাদের কোষের যাবতীয় বস্তুগুলোকে ধ্বংস করতে থাকে। কোন এনজাইম, ক্যাসপেস এনজাইম, ঠিক আছে। ক্যাসপেস এনজাইমকে কে সক্রিয় করছে, সাইটোক্রোম সি নামক একটা প্রোটিন। আর সাইটোক্রোম সি কোত্থেকে বের হয়েছে, মাইটোকন্ড্রিয়া থেকে, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া সাইটোক্রোম সি বের করার সিগন্যাল কোত্থেকে পাইছে ভাই, নিউক্লিয়াস থেকে অথবা বাইরের কোনো সিগন্যাল থেকে, ঠিক আছে। আচ্ছা বাইরের কোনো উদ্দীপনা থেকে। তাহলে এটা জাস্ট আমরা মনে রাখবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস ঘটায়, অর্থাৎ কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু ঘটায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভাই নেক্রোসিস আছে। নেক্রোসিস হচ্ছে কি, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসের মধ্যে বেশ কম আছে, ঠিক আছে। নেক্রোসিস হচ্ছে কোনো একটা সেল যদি তোমার কি হয়, খাদ্য পুষ্টির অভাবে মারা যায়। ধরো কোনো একটা সেল সে অক্সিজেন পাচ্ছে না, সে পুষ্টি পাচ্ছে না, ঠিক আছে, ওই রকম অনেক সেল কি হয়ে যায়, পচে যায় বা মারা যায়, তখন এই ক্ষেত্রে আমরা নেক্রোসিস বলবো, ঠিক আছে। তাহলে অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস একই জিনিস না, ঠিক আছে। অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, আগে থেকেই ওই কোষের ডিএনএতে কিন্তু প্রোগ্রাম করা থাকে ওই কোষটা মারা যাবে এক সময়, ঠিক আছে। আচ্ছা এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো তো ভাই। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আরেকটা আমরা বলতে পারি হচ্ছে, আরেকটা কাজ আমরা লিখি, ক্যালসিয়াম আয়নের কি রক্ষা, আয়নের
ঘনত্ব রক্ষা, এটাও মাইটোকন্ড্রিয়ার কাজ। মনে রাখবে আমাদের যে কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে, এবং দেখো মাইটোকন্ড্রিয়া একটা হচ্ছে তোমার, এটা ধরো মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে আমাদের কোষের ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে আমরা জানি এন্ডোপ্লাজমিক কি থাকে, রেটিকুলাম, এগুলো হচ্ছে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সবচেয়ে বেশি ক্যালসিয়াম আয়ন স্টোর থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। তাহলে এখানে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+ থাকে, এবং ক্যালসিয়াম 2+ আরেকটা স্টোর থাকে হচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এই দুই জায়গায় বেশি ক্যালসিয়াম আয়ন থাকে, ঠিক আছে। সবচেয়ে বেশি থাকে কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে অনেক ক্যালসিয়াম আয়ন কি থাকে, স্টোর করা থাকে। ভাই ক্যালসিয়াম আয়ন যদি স্টোর না থাকে, অর্থাৎ তোমার ক্যালসিয়াম আয়নের ঘনত্ব যদি তোমার সাইটোপ্লাজমের মধ্যে বেড়ে যায়, এখানে সাইটোপ্লাজমে যদি ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বেড়ে যায়, তখন একটা তোমার ক্যালসিয়াম আয়নের কারণে একটা টক্সিসিটি তৈরি হয়, একটা বিষক্রিয়া তৈরি হয়। ওই বিষক্রিয়ার কারণে তোমরা কিছুক্ষণ আগে দেখছিলা, ক্যালসিয়াম আয়নের কারণে ওই বিষক্রিয়ার কারণে বিভিন্ন এনজাইম সক্রিয় হয় এবং এই কোষটাকে কী করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। সেজন্য মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে ক্যালসিয়াম আয়ন যেন বেশি না হয়, বেশি হয়ে না যায়, সে ব্যাপারটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে কী থাকে, ক্যালসিয়াম আয়ন কী থাকে, স্টোর করা থাকে। সো এইভাবে তারা ক্যালসিয়াম আয়নের কি নিয়ন্ত্রণ করে, তারা তোমার ঘনত্ব নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আরেকটা কাজ আমরা লিখতে পারি, গুরুত্বপূর্ণ কাজ, এটা লাস্ট ওয়ান। এটা হচ্ছে কি তোমার রক্তকণিকা ও হরমোন উৎপাদন। রক্তকণিকা এবং হরমোন উৎপাদনের জন্য, অর্থাৎ রক্তকণিকার জন্য বিশেষ তোমার অনেক শক্তি প্রয়োজন হয়, যে শক্তিগুলো এটিপি সরবরাহ করে, এবং হরমোন উৎপাদনের কিছু রাসায়নিক উপাদান যেগুলো মাইটোকন্ড্রিয়ায় প্রথমে উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয়। অর্থাৎ হরমোন তৈরির জন্য কিছু বিশেষ হরমোন, যেমন ধরো স্টেরয়েড হরমোন, প্রজেস্টেরন, এই ধরনের হরমোনগুলো হচ্ছে তৈরির জন্য যে কাঁচামালটা সরবরাহ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি রক্তকণিকা উৎপাদন এবং হরমোন উৎপাদন। তো তোমাদের বইয়ে আরও অনেকগুলা মানে কাজ আছে, তো এই কাজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়লে আশা করি চলবে। মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস ঘটায়, যেটাকে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বলে, ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে, রক্তকণিকা ও হরমোন উৎপাদনে কী করে কাজ করে। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ, আরএনএ এবং রাইবোসোম ধারণ করে, যেহেতু রাইবোসোম ধারণ করে সে কী করতে পারে, প্রোটিন সংশ্লেষণ করতে পারে, এবং শুক্রাণু ডিম্বাণু গঠনে কী করে সহায়তা করে, কিভাবে এটা আমরা এখানে দেখলাম। তারপর হচ্ছে তোমার ভাই শক্তি উৎপাদন করে। এখান থেকে তুমি আনসার করতে পারবা মাইটোকন্ড্রিয়াকে, এই যে এখান থেকে তুমি, তোমার যদি ওই প্রশ্নটা আসে কোনটা, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিকর বলা হয়, সেটা এখান থেকে আনসার করতে পারবা। তোমরা বলবা মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর বলা হয় কারণ সে এটিপি তথা উৎপাদন করে শ্বসনের মাধ্যমে। শ্বসনের যে চারটা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা ধাপ, গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমে, বাকি 3টা ধাপ পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এন্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এবং ওই 3টা ধাপের মধ্যে প্রচুর এটিপি উৎপন্ন হয়। যেহেতু মাইটোকন্ড্রিয়া কোষের অভ্যন্তরে সবচেয়ে বেশি এটিপি তথা শক্তি উৎপাদন করে, সেজন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো, পাওয়ার হাউস অফ সেল বলবো। দেখো এই এটিপি ছাড়া, অ্যাডেনোসিন ট্রাইফসফেট ছাড়া কিন্তু কোষের ভিতরে কোনো কাজই হবে না, ঠিক আছে। যে ধরো আমি কথা বলতেছি, ঠিক আছে, আমার যে মাসেলগুলা নড়াচড়া করতেছে, মুখ যে নড়াচড়া করতেছে, এখানে কিন্তু আমার সেলের ভিতরে কিন্তু এটিপি ভেঙে ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটিপি ছাড়া কিন্তু আমাদের সেল কিন্তু কোনো কাজ করতে পারে না, বুঝছো। তো এই এটিপি উৎপাদন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শ্বসনের ফলে যদি মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতে না পারে, সেল যদি এটিপি না পায়, তাহলে কিন্তু কোষের মৃত্যু হবে, ঠিক আছে। কোষের মৃত্যু হলে কিন্তু মানুষেরও মৃত্যু হবে, কথা বুঝছো। তাইলে মনে রাখবে এই একটা প্রাণীর মৃত্যু হবে আর কি। যাই হোক, মাইটোকন্ড্রিয়ার কাজগুলো মনে রাখবে। সো আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা, বা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো দেখি ভাইয়া। আর তোমরা যে তোমাদেরকে বলছিলাম এন্ডোসিম্বায়ন্টের সিম্বায়োসিসের কথা, এন্ডোসিম্বায়ন্ট বা এন্ডোসিম্বায়োসিস, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, তোমরা একটু মাইটোকন্ড্রিয়াটা ভালো করে পড়বা। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক, নামকরণ নিয়ে কথা বললাম, মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি কীভাবে হয় সংখ্যা নিয়ে কথা বললাম, মাইটোকন্ড্রিয়ার যে ভৌত গঠন সেটা নিয়ে কথা বললাম, এবং মাইটোকন্ড্রিয়াকে কেন তোমার এন্ডোসিম্বায়ুট বলা হয়, বা এন্ডোসিম্বায়ন বা এন্ডোসিম্বায়োসিস
বিষয়টা কি এটা জানলাম। আর মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়, এন্ডোসিম্বায়ন বলা হয়, কেন সেটা বুঝলাম। আর মাইটোকন্ড্রিয়ার যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে কাজগুলো সম্পর্কে আমরা ধারণা রেখেছি। ঠিক আছে, অতটুকু তোমরা ভাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তোমরা যারা ছিলা অতটুকু আশা করি বুঝতে পারছো। বই থেকে কাইন্ডলি পড়ে নিও একটু, তাহলে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো সবাইকে যারা এতক্ষণ ছিল আমার সাথে সবাইকে ধন্যবাদ। নাসরিন আক্তার লিমা ছিল, বুঝছে, তারপর হচ্ছে তানিজা ছিল। আচ্ছা, তো যারা ছিল ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।